নূপুর তার গরিব শাশুড়ি মা বাসন্তী দেবীর সঙ্গে কমলপুর নামক গ্রামে বাস করে। তারা অনেক গরিব হওয়ায় তাদের বাড়িতে কোনো শৌচালয় ছিল না, তাই তারা তাদের এলাকার সরকারি শৌচালয় ব্যবহার করত। ওই এলাকায় নূপুরদের পরিবারের মতো আরো অনেক গরিব পরিবার ছিল, যাদের বাড়িতেও শৌচালয় ছিল না। তারা সবাই সরকারি শৌচালয় ব্যবহার করত। একদিন সকালবেলা নূপুর ঘুম থেকে উঠে সরকারি শৌচালয়ে যায়। ওরে বাবা, এত লম্বা লাইন! রোজ লাইন পড়ে ঠিকই, কিন্তু আজকে এত লম্বা লাইন কেন? সারা গ্রামের লোকের কি একসঙ্গে পটি পেয়ে গেল? ওরে বাবা রে, পেটটা বড্ড ব্যথা করছে, যাই গিয়ে লাইনে দাঁড়াই। এই বলে নূপুর সরকারি শৌচালয়ের লম্বা লাইনে গিয়ে সবার শেষে দাঁড়িয়ে পড়ে। এতক্ষণ লাইনে কিভাবে দাঁড়াবো? কাল থেকে পেটটা ব্যথা করছে। এতক্ষণ লাইনে দাঁড়ালে আমার তো এখানেই হয়ে যাবে। দেখি সবাইকে একটু অনুরোধ করে যদি আমাকে আগে যেতে দেয়। এই যে কাকিমা, আমাকে একটু আগে যেতে দেবে গো, আমার না পেট খারাপ করেছে। আরে থাম তো বাপু, 2 ঘন্টা ধরে আটকে দাঁড়িয়ে আছি। সবাই ভেতরে এক এক করে যাচ্ছে আর বেরোনোর নামই করছে না। মনে হয় বাড়িতে ঘুমানোর জায়গা নেই, তাই শৌচালয়ে এসে ঘুমাচ্ছে। আমার খুব জোরে পেয়েছে, আমি তোকে আগে যেতে দিতে পারবো না। এই যে দাদা, আমাকে একটু লাইনে আগে দাঁড়াতে দেওয়া যাবে? আসলে আমার শরীরটা খুব খারাপ। ভোর 3টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আর এখন তোমাকে আগে যেতে দেব? আমার পিছনে আরো 5 জনের লাইন আছে, আর তাছাড়া আমার বউ ছেলে মেয়েদেরও লাইন আছে। অন্যান্য ক্ষেত্রে না হয় ছাড়া যায়, এক্ষেত্রে লাইন ছাড়া যাবে না, কারণ তোমার যেরকম আটকে রাখতে কষ্ট হচ্ছে আমারও সেরকমই কষ্ট হচ্ছে। এই কে ভিতরে আছো, তাড়াতাড়ি করো। নূপুর এক এক করে সবাইকে অনুরোধ করতে থাকে, কিন্তু কেউ তাকে লাইনের মধ্যে ঢুকতে দেয় না। কিছুক্ষণ পর নূপুর অনুভব করে যে কি ব্যাপার, হঠাৎ আমার পেট ব্যথা কমে গেল যে। যাক, আটকে গেছে। উপরওয়ালা আমার উপর দয়া করেছে, না হলে এই লম্বা লাইনে দাঁড়াতে গিয়ে আমার যে কি অবস্থা হতো। যাই বাড়ি যাই, এখানে দাঁড়িয়ে বেকার লাভ নেই। এই যে কাকিমা, তোমার পরে আমার লাইন আছে, ঠিক আছে? এই লাইন শেষ হতে এখন ঘন্টা 4 লাগবে, আমি ততক্ষণে চলে আসব। এই বলে নূপুর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার শাশুড়ি মাকে বলে, মা, এইসব কতদিন চলবে? আমাকে রোজ পেট হালকা করার জন্য সরকারি শৌচালয়ের লম্বা লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কি মহারানী নাকি যে তোমার জন্য আলাদা করে বাথরুম তৈরি করতে হবে? এটা ভুলে যেও না, তুমি গরিব পরিবার থেকে বিদায় হয়ে গরিব পরিবারেই এসেছো। কিন্তু মা, গরিব পরিবার থেকে এসেছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে মাটির তৈরি হলেও অন্তত একটা বাথরুম ছিল। ওসব কথা আমি শুনতে চাই না। যাও এখন আমার জন্য গিয়ে শৌচালয়ের লাইন দাও, আমি কিছুক্ষণ পরে যাব। শয়তান বুড়ি, একটা বাথরুম বানানোর মুরত নেই, আর নিজে পেট হালকা করবে, তাও আবার আমাকে গিয়ে লাইন দিতে বলছে। নিজের ছেলেকে তো শহরে ইনকাম করতে পাঠিয়েছে, সেই টাকাগুলো নিয়ে বুড়ি করছে কি? কি বললাম শুনতে পেলে না? তাড়াতাড়ি যাও, শৌচালয়ের লাইন বেড়ে গেলে তারপরে আবার আরো অসুবিধায় পড়বো। ঠিক আছে মা, যাচ্ছি। আজকে আমি আপনার হয়ে লাইন দিচ্ছি, কিন্তু অন্যদিন আপনি কিন্তু আমার হয়ে লাইন দেবেন। এখন ক ঘন্টা লাইনে থাকতে হবে তার কোনো ঠিক নেই। এই বলে নূপুর আবার শৌচালয়ের সামনে গিয়ে লাইনে দাঁড়ায়। সরকারি শৌচালয়ের পাশেই একটি বড় 5 তলা বিল্ডিং ছিল। বিল্ডিং এর দিকে তাকিয়ে নূপুর মনে মনে ভাবে, বাহ, এটা তো বিশাল বড় বাড়ি। এই বাড়িতে যারা থাকে তাদের কত সুবিধা। যখনই তাদের পটি পায় খুব সহজে তাড়াতাড়ি করে এসে লাইন দিতে পারে, আর আমাদের 2 কিলোমিটার রাস্তা হেঁটে শৌচালয়ে আসতে হয়। নূপুর লাইনে দাঁড়িয়েছিল, তখন সে হঠাৎ করে তার ছোটবেলার বন্ধু টিয়াকে দেখতে পায়। তারা দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে যায়। এই টিয়া, তুই এখানে কি করছিস? কতদিন পর তোকে দেখলাম। তুই তো ক্লাস 10 পর থেকে একেবারে উধাও হয়ে গেলি। আরে নূপুর, আর বলিস না, মাধ্যমিক দেওয়ার পর অনেক ভালো একটা বড়লোক ঘর থেকে আমার জন্য সম্বন্ধ এসেছিল, তাই আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমাদের কি কপাল বলতো, একই গ্রামে বিয়ে হলো। তাহলে চল আমাদের বাড়ি চল। নূপুর তার শাশুড়ি মায়ের জন্য শৌচালয়ের লাইন ছেড়ে তার বন্ধু টিয়ার সঙ্গে যেতে শুরু করে। টিয়া তাকে শৌচালয়ের পাশেই 5 তলা বাড়িতে নিয়ে যায়। টিয়া, এই বিশাল বড় বাড়িটা তোর শ্বশুর বাড়ি? আমি একটু আগেই তোদের বাড়িটার দিকে তাকিয়ে ভাবছিলাম যে এই বাড়িতে যারা থাকে তাদের কত সুবিধা,
পাশেই শৌচালয় আছে, যখনই পটি পাবে দৌড়ে গিয়ে লাইন দিতে পারবে। আর আমার শ্বশুর বাড়ি তো কত দূরে। তুই কি পাগল? আমি সরকারি শৌচালয়ে লাইন দিতে যাব কেন? আমাদের বাড়িতে প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। ওই সরকারি দুর্গন্ধময় বাথরুমে যাওয়ার আমার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা তুই বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। টিয়া নূপুরের জন্য বেশ কিছু ভালো ভালো খাবার নিয়ে আসে। অনেকদিন পর ভালো মন্দ খাবার দেখতে পেয়ে নূপুর সেগুলো সব খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার পেট গুড়গুড় করতে শুরু করে। এই, আমি তোদের বাথরুমটা ব্যবহার করতে পারবো রে? আমার পেটটা খুব ব্যথা করছে। আসলে সরকারি শৌচালয়ে লম্বা লাইন দেখে প্রত্যেকদিন আমার পটি আটকে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যা না, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? কোনো অসুবিধা নেই, যা যা। টিয়ার কথা শুনে নূপুর তাদের বাথরুমে চলে যায়। বড় লোকেদের ওয়েস্টার্ন বাথরুম দেখে নূপুর অবাক হয়ে যায়। তাদের বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধময় ছিল। অনেকদিন পর নূপুর শান্তি করে পেট হালকা করে। যাক বাবা, এখানে পেট হালকা করে শান্তি পেলাম। সরকারি শৌচালয় হলে এতক্ষণ দরজা ঠোকার আওয়াজ হতো শুধু ধুমধাম। নূপুর কিছুক্ষণ তার বন্ধুর সঙ্গে গল্প করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এলে তার শাশুড়ি মা তাকে খুব বকাবকি করে। তুমি কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, আমি তোমাকে কি বলেছিলাম? শৌচালয়ের লাইন দিতে বলেছিলাম তো। আজকে তোমার জন্য আমি পেট হালকা করতে পারলাম না। আরে মা, জানেন আমি কোথায় গিয়েছিলাম? আমার না ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। ওই সরকারি শৌচালয়ের পাশে যে বড় 5 তলা বিল্ডিংটা আছে না, ওই বাড়িতে টিয়ার বিয়ে হয়েছে। ওরা বিশাল বড় লোক। ওদের বাড়িতে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমে একটা করে বাথরুম আছে। আমি তো ওদের বাথরুম থেকে শান্তি করে পেট হালকা করে এলাম। ও, নিজে শান্তি করে পেট হালকা করে এলে আর এদিকে বুড়ি শাশুড়ি মায়ের কথা ভুলে গেলে। যাক শোনো, তুমি যখন ভুল করেছো তখন তোমাকে শাস্তি পেতেই হবে। কালকে তোমার ওই বড়লোক বন্ধুর বাথরুমে আমাকে নিয়ে যেতে হবে। আমিও দেখতে চাই বড় লোকদের বাথরুম কেমন হয়। ঠিক আছে মা, আমি নিয়ে যাব। পরের দিন ভোর 5টার সময় বাসন্তী দেবীর খুব জোরে পটি পায়। সে তার বৌমাকে ডেকে বলে, বৌমা, ও বৌমা, শিগগিরই ওঠো, আমার খুব জোরে পটি পেয়েছে। তুমি কালকে বলেছিলে না তোমার ওই বড়লোক বন্ধুর বাথরুমে আমাকে নিয়ে যাবে? চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন চলুন। নূপুর তার শাশুড়ি মাকে টিয়াদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু তারা দেখে যে তখনও পর্যন্ত টিয়াদের বাড়িতে ঘুম থেকে কেউ ওঠেনি। মা, এরা তো ঘুম থেকে এখনো কেউ ওঠেনি। এবার কি হবে? কি হবে মানে? তোমার বন্ধুকে ডাকো। এই তো বাড়ির কলিং বেল বাজাও। সরকারি শৌচালয়ের সামনে দেখলে তো কত লম্বা লাইন পড়েছে। আর একটু আমি অপেক্ষা করতে পারবো না। কাল থেকে আমি পেট চেপে রেখেছি। নূপুর বারে বারে কলিং বেল বাজালে টিয়ার শাশুড়ি মা বিরক্ত হয়ে দরজা খোলে। এত ভোরবেলা আবার কে এলো? এ কি, তোমরা কারা? কি চাই তোমাদের? আমি টিয়ার বন্ধু। আমার শাশুড়ি মা আপনাদের বাথরুম। না না, মানে আমি টিয়ার সঙ্গে দেখা করতে এসেছি। এত ভোরবেলা আবার কেউ কারোর বাড়িতে আসে নাকি? কেমন দরকার পড়লো তোমাদের? যাই হোক, ওই যে ওইটা টিয়ার রুম, যা ওকে ডেকে দেখো ওঠে কিনা। নূপুর টিয়াকে ঘুম থেকে ডেকে তোলে। নূপুর তার বন্ধুর সঙ্গে কথা বলতে থাকে। সেই সুযোগে বাসন্তী দেবী তাদের বাথরুমে চলে যায়। বড় লোকেদের বাথরুম দেখে নূপুরের মতো তার শাশুড়ি মাও ভীষণভাবে অবাক হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই বাসন্তী দেবী বাথরুম থেকে বেরিয়ে আসে। বৌমা, এদের কেমন বাথরুম গো? আমি কিভাবে বসবো বুঝতে পারছি না যে। চলো না, তুমি একটু দেখিয়ে দেবে। এটা তো সরকারি বাথরুমের থেকে আলাদা। কিভাবে বসবেন বুঝতে পারছেন না মানে? আসলে টিয়া, আমার শাশুড়ি মা ওয়েস্টার্ন কমোড বাথরুম কখনো ব্যবহার করেনি, তাই হয়তো বুঝতে পারছে না। দাঁড়া, আমি একটু দেখিয়ে দিয়ে আসি। নূপুর তার শাশুড়ি মাকে বাথরুমে নিয়ে যায়। বড় লোকেদের বাথরুম ব্যবহার করে বাসন্তী দেবীর খুব ভালো লেগেছিল। সেদিনের পর থেকে সে প্রত্যেকদিন নূপুরকে টিয়াদের বাড়িতে নিয়ে যেতে বলতো। বাসন্তী দেবী এভাবেই প্রায় 1 সপ্তাহের বেশি টিয়াদের বাথরুম ব্যবহার করতে থাকে। এমনই একদিন ভোরবেলা, মা, আমি আর আমার বড়লোক বন্ধুর বাথরুমে আপনাকে নিয়ে যেতে পারবো না। সবকিছুর একটা সীমা আছে। একদিন দুদিন হলে ঠিক আছে। ও আমার ছোটবেলার বন্ধু বলে ও হয়তো আমাকে কিছু বলতে পারছে না, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে। রোজ রোজ এভাবে আপনি ওদের বাথরুমে গেলে ওরা কি ভাববে বলুন তো? কই, কেন? কি ভাববে? তোমার বন্ধু তো বলেছে ওদের বাথরুম ব্যবহার করার জন্য।
তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো, না হলে আমি একাই চলে যাচ্ছি। ওই সরকারি শৌচালয়ে লম্বা লাইন দিয়ে আমি আর পটি করতে পারবো না। আমার তো বড় লোকেদের বাথরুম ব্যবহার করার অভ্যাস হয়ে গেছে। মা, এটা কিন্তু ঠিক নয়। আমি আপনাকে নিয়ে যাব না। আপনার যাওয়ার হলে আপনি একাই যান। বাসন্তী দেবী তার বৌমার উপর রাগ করে একাই টিয়াদের বাড়িতে চলে যায়। বাথরুম থেকে বেরিয়ে আসার সময় সে টিয়াকে তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে দেখে। বৌমা, তোমার বন্ধু শাশুড়ি মাটা তো বড্ড নির্লজ্জ। প্রত্যেকদিন আমাদের বাথরুম ব্যবহার করতে চলে আসছে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই। গরিব হয়ে জন্মেছে, বাথরুম তৈরি করার মুরত নেই, অথচ বড়লোকদের বাথরুম ব্যবহার করার শখ কম না। কি আর বলবো মা, আমার তো মনে হচ্ছে নুপুরের খারাপ লেগেছে, তাই জন্য নুপুর আজকে আসেনি। কিন্তু আজকে ওর শাশুড়ি মা একাই চলে এসেছে। আপনি চিন্তা করবেন না, আমি আজকে সরাসরি নুপুরের শাশুড়ি মাকে বারণ করে দেব। তাদের কথা শুনে বাসন্তী দেবীর খুব খারাপ লাগে। সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নুপুরকে সে সব কথা খুলে বলে। মা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কেউ নিজের বাড়ির বাথরুম কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। তবে আপনার জন্য একটা সুখবর আছে। আপনি যখন ওদের বাথরুমে গিয়েছিলেন, তখন আমাদের পাড়ায় সরকার থেকে কিছু লোক এসেছিল। যাদের যাদের বাড়িতে বাথরুম নেই, সরকার থেকে তাদের বাথরুম করে দেওয়া হবে। আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি। 15-20 দিনের মধ্যেই ওরা এসে আমাদের বাথরুম তৈরি করে দিয়ে যাবে। আরে বাহ, খুব ভালো কাজ করেছো বৌমা। আমি আর ওই বড় লোকেদের বাথরুমে যাব না। এই 15-20 দিন কষ্ট করে আমরা ওই সরকারি শৌচালয় ব্যবহার করব। সেদিনের পর থেকে নূপুর এবং বাসন্তী দেবী আবার সরকারি শৌচালয় ব্যবহার করতে শুরু করে। 15-20 দিন পর সরকার থেকে লোক এসে নূপুরদের বাড়িতে বাথরুম তৈরি করে দিয়ে যায়। এভাবেই তাদের জীবন থেকে শৌচালয় নিয়ে সমস্যা চিরতরে দূর হয়ে যায়। আরে মোহিনী, দেখ দেখ, তোর ছেলে আজ কত বড় হয়ে গেছে, নিজের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। তা বলি বাবা, কথাবার্তা একটু কম বলবি। বউয়ের সামনে তো করলে প্রথম বলেই আউট হয়ে যাবি, আর তোর বিয়ে জীবনেও হবে না। হে হে হে। মা, দেখতো তো বলমাতি বলতে আমি তোতলা বলে লাদাতে এলাম, বললে আমি মেয়ে দেখতেই দাবো না বলে দিলাম। দাও। আরে আরে না বাবা, এত রাগ করে না। আমার কথা শুনে রেগে গিয়ে মেয়ে দেখতে না গেলে তোর তো কোনোদিনই বিয়ে হবে না, কারণ আমি তোকে সব সময়ই বলবো, আর তুই তো এটা ভালোভাবেই জানিস। হে হে। হ্যাঁ, সেই জন্যই তো বলতি আজকের দিনটা অন্তত ইয়ার্কি মালাটা বন্ধ করো। এমনিতেই আমার অনেক টেনশন হচ্ছে, ওখানে গিয়ে তুই বলবো না বলবো, তার উপরে তুমি আবার মজা তত্ত্ব। এটা ছিল জালালগড়ের ঘটনা, যেখানে বিনয় তার মা মোহিনী দেবী এবং তার পিসি চন্দনার সঙ্গে বাস করত। আজ তারা প্রথমবার বিনয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছিল, কিন্তু বিনয় তোতলা হওয়ার জন্য চন্দনা দেবী তাকে নিয়ে মজা করছিল। আসলে চন্দনা দেবী এরকমই একটু হাস্যকর প্রকৃতির ছিল। সে নিজে বিয়ে না করে ছোটবেলা থেকেই বিনয়কে নিজের ছেলের মতো মানুষ করে। সে বিনয়কে খুবই ভালোবাসত। তুই তো জানিস বাবা, তোর পিসি কেমন। তাই এখন কথাবার্তা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। পরেশবাবু ফোন করেছিল, ওনারা আমাদের জন্যই অপেক্ষা করছে। বিনয় তার মা ও পিসির সঙ্গে পরেশবাবুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরেশবাবু ছিল পাশের গ্রাম মধুপুরের বাসিন্দা। তার একমাত্র মেয়ে সুন্দরীকেই দেখার জন্য তারা যাচ্ছিল। সেখানে এসে, বাবা কি উঁচু বাড়ির দরজা, এখানে কি জিরাফ আছে নাকি? আমি এত উঁচু বড় দরজা আগে কোনোদিনই দেখিনি। এই, তুই দেখেছিস মোহিনী? তুমি তো ডাইনোসরও কখনো দেখোনি, তাহলে কি ডাইনোসরও কোনোদিন ছিল না? আস্তে কথা বলো। বড়লোকদের বাড়িতে এমন অনেক কিছুই থাকে যেগুলো আমরা আগে কখনোই দেখিনি, বুঝলে? এবার বেশি কথা না বলে চলো, ভিতরে চলো। বিনয় ওখানে কিছু বলতে যাবে কি, তখনই চন্দনা তাকে বলে, বাবা চুপ কর, কথা বলিস না তুই। আমরা এদেরকে তো তোতলামোর বিষয় নিয়ে কিছুই জানাবো না, আর এত ভালো বাড়ির সম্বন্ধ কেউ কেটে দিতে চাই বল? হে হে হে। এভাবে আলোচনা করে নিয়ে তারা সকলে বাড়ির ভিতরে যায় এবং সেখানে গিয়ে, মোহিনী দেবী, আপনাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেল মনে হয়। সেই 1 ঘন্টা আগে বললেন বেরিয়েছি, তা আপনাদের ঘড়ি কি স্লো নাকি? কিছু মনে করবেন না, আমি একটু মজা করছি আর কি। আর বলবেন না দাদা,
আসলে বাজারে গিয়ে সবকিছু দেখে শুনে নিতে নিতে দেরি হয়ে গেল। আসলে কে আসল জিনিস দিচ্ছে আর কে ঠকিয়ে নকল জিনিস দিচ্ছে বোঝাই দুষ্কর। মানুষ বলছে এক আর হয়ে যাচ্ছে আর এক। এই দেখুন না, আপনার মেয়েকে ফটোতে যেরকম দেখেছি, এখানে এসে যদি অন্য হয় তাহলে রাগ হবে না বলুন? এই রে, মুশকিল করেছে। ফটোর তুলনায় আলাদা তো হবেই, কারণ ফটো তো বসে তুলেছে, আর এখানে তো সুন্দরী হেঁটে হেঁটে আসবে, তাহলে তো আমার পর্দা ফাঁস হয়ে যাবে। আরে না না, সেরকম হবে না। আর আপনাকে তো আমি ঠিক চিনতেই পারলাম না, আপনি কে যেন? ও, আপনি চন্দনার কথা বলছেন? ও আমার ননদ, আর বিনয়কে ছোটবেলা থেকে ওই বড় করেছে। আসলে ও বিনয়কে খুবই ভালোবাসে। আচ্ছা, আপনি মেয়েকে ডাকুন না, কথা তো হবেই। মোহিনী দেবীর কথা শুনে পরেশবাবু একটু চিন্তিত হয়ে তার মেয়েকে ডাকতে যায়। কিছুক্ষণ পর সে একটি চাকাওয়ালা চেয়ারে বসিয়ে সুন্দরীকে সেখানে নিয়ে আসে। সুন্দরীর নামের মতো তাকে দেখতেও খুবই সুন্দর ছিল। বাহ পরেশবাবু, আপনার মেয়েকে তো দেখতে খুবই সুন্দর। এত সুন্দর দেখতে মেয়ে, আমার তো এই বিয়েতে কোনোই আপত্তি নেই। হ্যাঁ মোহিনী দেবী, এত সুন্দর হওয়া সত্ত্বেও একে অনেকে পছন্দ করে না। আসলে আরে মোহিনী, শুধু দেখতে ভালো হলেই হবে না, মনে নেই আসল নকলের কথা? এমনও তো হতে পারে মেয়ের কিছু সমস্যা আছে। হে হে হে, পরেশ বাবু, কথায় কথায় বলেই ফেললাম, আপনি কিছু মনে করবেন না। যদি সুন্দরীকে একটু হাঁটাচলা করে দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো আর কি। হে 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 হে। এটা শুনে পরেশবাবু একটু চিন্তায় পড়ে যায়। শেষে তাদের অনুরোধে সুন্দরীকে সে হাঁটতে বলে। সুন্দরী হাঁটার জন্য উঠে দাঁড়ালে তারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সুন্দরী খুবই লম্বা ছিল। তার পাশে সকলেই অর্ধেক ছিল। সাধারণ মানুষের উচ্চতার তুলনায় সে অনেক বেশি লম্বা ছিল। আরে পরেশ বাবু, আপনিও তো আমাদেরকে ঠকাতে যাচ্ছিলেন। আপনার মেয়ে এত লম্বা, আমাদেরকে আগে বলেননি কেন? এখন আমি বুঝলাম আপনার বাড়ির দরজাগুলো এত উঁচু উঁচু কেন। আপনার জিরাফ মার্কা লম্বা মেয়ের জন্যই, তাই তো? আপনারা খারাপ ভাববেন না, আসলে ঈশ্বর দিয়েছেন, এটা আমি কি বা করবো বলুন। ওর লম্বা হওয়ার জন্যই এতদিন ওর বিয়ে হচ্ছে না। আমার মেয়ে খুবই বুদ্ধিমতী, বাড়ির সব কাজেই পারদর্শী। আর আপনারা যদি চান আমার বাড়ির দরজার মতো আপনাদের বাড়ির দরজাগুলোকেও আমি উঁচু বানিয়ে দেব। এভাবেই সকলে যে যার মতো কথাবার্তা বলে যাচ্ছিল। একদিকে পরেশবাবু সাফাই দিচ্ছিল, ঠিক অপরদিকে চন্দনা তার উপরে রাগ দেখাচ্ছিল। সেই সময় তাদের কথা শুনে বিনয়ের মনে মনে খুবই রাগ হয়। সে নিজেকে আর সামলাতে না পেরে বলে ওঠে, তুপ তুপ তুপ, একদম তুপ তবাই, কেউ তিত্তু বলবে না, এবার আমি বলবো। দেদার তথা বলেই যাচ্ছে তুদু, এখানে আমার বিয়ে হবে, কেউ আমায় দিদাটা করতে না, আমি তাই। আমার সুন্দরীর লম্বা হওয়া নিয়ে তোনই তমত্তা নেই, তাহলে তোমাদের এত তিতের তমত্তা তুমি? এতক্ষণ বিনয় চুপ করেছিল, তাই পরেশবাবু কিছু বুঝতে পারেনি। কিন্তু বিনয়ের তোতলা কথা শুনে সে চমকে ওঠে। বাহ চন্দনা দেবী, বাহ, আপনাদের ছেলে তাহলে তোতলা, তার বেলায় কিছু নয়। আর আমার মেয়ের দোষ দেখাচ্ছেন। আপনিও তো আগে বললেননি যে আপনার ছেলে তোতলা। আরে পরেশ বাবু, আপনি আবার রেগে যাবেন না। যখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করেই ফেলেছে, সেখানে আমাদের কি করার আছে বলুন? সকলে সম্মতিতে কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের দিন। বিনয়, আমি তোমাকে একটা কথা বলবো। আসলে আমি শাড়ি পরতে পারি না তো, আমার লম্বা হওয়ার কারণে শাড়ি পরলে আমাকে খুব খারাপ দেখায়। তাই আমি চুড়িদার পরলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না হলে আবার আমাকে অর্ডার দিয়ে শাড়ি তৈরি করতে হবে। না না, আমাদের এতে তোনই তমত্তা নেই। তোমাদের দেতা ইত্যা তেতাই পড়বে, আমাদের দলে এরকম তোনই নিয়ম নেই, বুঝে তো? বিনয়ের কথা শুনে সুন্দরী খুবই খুশি হয়। পরের দিন সুন্দরী তার ইচ্ছা অনুযায়ী নিজের পছন্দ মতোই চুড়িদার পরেছিল। তখন তাকে দেখে চন্দনা দেবী বলে, বৌমা, তুমি চুড়িদার পরেছো কেন? আজকে নিয়ম অনুযায়ী তোমার মুখ দেখানোর দিন, পাড়ার সকলে তোমাকে দেখতে আসবে, আর তুমি এই জামা পরেছো কেন পিসিমা? এটা পরে কি আমাকে খারাপ দেখাচ্ছে? এগুলো তো স্পেশাল করে আমি নিজের হাতে বানিয়েছি, আর শাড়িতে আমাকে একটু মানায় না। সেটা বলছি না বৌমা, কাল থেকে তোমার যা মন চাই সেটাই পরবে। শুধু আজকের জন্য তুমি শাড়ি পরো, আর তাড়াতাড়ি এসো, সকলে তোমার অপেক্ষা করছে, দেরি করো না। চন্দনার কথা শুনে
সুন্দরী তাড়াহুড়ো করে একটি শাড়ি পরে সকলের সামনে বেরিয়ে আসে। তাকে শাড়ি পরতে দেখে সকলেই অবাক হয়ে যায় এবং সবাই হা হা করে হেসে ওঠে। একই রে মোহিনী, তোর বৌমাকে তো দেখে হাসি পাচ্ছে। এ শাড়ি পরেছে নাকি লুঙ্গি পরেছে রে? এত লম্বা যে শাড়ি হাঁটুর উপরে উঠে যাচ্ছে। হা হা হা। হ্যাঁ, আমরা তো বউয়ের মুখ দেখতে এসেছিলাম, কিন্তু এখানে তো বউয়ের মুখের সাথে সাথে পায়েরও দর্শন করে ফেললাম। ভাগ্যিস মেয়েরা এসেছি, কোনো ছেলে এলে কি বিপদ হতো বলো তো। পাড়া পড়োশির এরকম কথা শুনে সুন্দরীর খুব খারাপ লাগে। সে বুঝতে পারে যে তার জন্য তার শ্বশুর বাড়ির সকলকে অপমানিত হতে হচ্ছে, কিন্তু তারই বা কি করার ছিল। চন্দনা দেবী যে তাকে শাড়ি পরতে বলেছিল। সবাই চলে গেলে, আমায় ক্ষমা করবেন মা, আমার লম্বা হওয়ার কারণে আপনাদের আজকে এত অপমানিত হতে হলো। আমি আগে জানলে কখনোই শাড়ি পরতাম না। আরে বৌমা, এতে তোমার কোনোই দোষ নেই। ঈশ্বর যাকে যেমন বানিয়েছে তাই নিয়ে খুশি থাকতে হবে। আমরা তো চাইলেই তোমাকে খাটো করে দিতে পারবো না, আর তুমিও চাইলে বিনয়ের তোতলামি ঠিক করতে পারবে না। তাই আমাদের এতেই সন্তুষ্ট থাকতে হবে। প্রথম প্রথম সবাই কিন্তু কিন্তু করবে, কিন্তু পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। এভাবেই মোহিনী দেবী তাকে বোঝাতে থাকে। তারা সুন্দরীকে পরবর্তী দিনগুলোতে তার পছন্দ অনুযায়ী জামা কাপড় পরতে বলে। সে যে লম্বা ছিল ধীরে ধীরে সেটা সবাই ভুলেই গিয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন গ্রামের সকলেই জলের পাত্র নিয়ে ছোটাছুটি করতে থাকে। তাদেরকে দেখে চন্দনা দেবী জিজ্ঞাসা করে, আরে দিদি, তোমরা জল নিয়ে ছুটছো কোথায়? সকাল সকাল তোমাদের আবার কি হলো? আর বলবেন না দিদি, নন্দুর বাড়িতে আগুন লেগেছে আর দোতলায় ওর বাচ্চা আটকে আছে। কত আগে জল কামানকে পুলিশকে ডাকা হয়েছে, কিন্তু এখনো আসছে না, তাই সকলে মিলে জল ঢালতে যাচ্ছি। তাদের কথা শুনে সুন্দরী বলে, পিসি, আমি বাচ্চাটিকে বাঁচাতে পারবো। আমার এমনিতেও ছাদ পর্যন্ত হাত উঠে যায়, আপনি আমাকে ওখানে নিয়ে চলুন প্লিজ। সুন্দরীর কথা শুনে চন্দনা দেবী তাকে সেখানে নিয়ে যায়। সুন্দরী তার লম্বা হাইট ও উচ্চতার দরুন সহজেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তাকে সকলেই বাহবা জানাতে থাকে। শুধুমাত্র তার উচ্চতার জন্যই আজ সে সকলের মুখে বাহবা পাচ্ছিল। তার লম্বা হাইট একদিন যে একটি মানুষের প্রাণ বাঁচাবে এটা সে নিজেও জানত না। এই খবরটা শুধু গ্রামেই আটকে ছিল না, ধীরে ধীরে টিভি নিউজের মাধ্যমে সব জায়গাতেই ছড়িয়ে পড়ে। অনেকে বাড়িতে এসেও তাকে অভিনন্দন জানাতে থাকে। এগুলো দেখে শুনে তার পরিবারের বুক গর্বে ফুলে ওঠে।